তাহলে দেখো আজকে আমরা মাইটোসিসের পর্যায় সময় এখানে পড়ছিলাম, সূচনাটুকু পড়ছিলাম যে এখানে যে মাইটোসিসকে মেইনলি দুই ভাগ করা, একটা হলো ক্যারিওকাইনেসিস, একটা হলো সাইটোকাইনেসিস। এই যে বিভাজন অবস্থার যে দশা অর্থাৎ মাইটোটিক ফেজ বলা হয়, তারা দুই ভালো আবার যদি বলি আসলে বিষয়টা আবার একটু বলি, তো মাইটোসিসকে মানে কোষের যে আমরা জীবনী পর্যায়টাকে আমরা দুই ভাগ করতে পারি। একটা কি বলতো ইন্টারফেস মানে বিশ্রাম দশা, এটা হলো মানে বিশ্রাম দশা। বুঝলাম না স্যার, বলতেছি মাত্র এই দশার মধ্যে মানে যে টাইমের মধ্যে কোষ কোনো বিভাজন ঘটে না তাকে বলা হয় বিশ্রাম দশা, ঠিক আছে? অর্থাৎ এই সময় তার বিভাগীয় কাজগুলো করবে, শরীরে যা পরিবর্তন করার দরকার তা করবে। আগে বলছিলাম যে একজন সৈনিক যুদ্ধে যাওয়ার আগে তাকে যে প্রস্তুতিটা নিতে হবে, বা তুমি পরীক্ষা দিতে যাইবা, পরীক্ষা যাওয়ার আগে যে তোমার প্রস্তুতিটা দীর্ঘ 2 বছর পরে তুমি দিতে যাইবা, এই যে 2 বছর পড়াটা এটা কি বলতো ইন্টারফেস। হ্যাঁ, পরীক্ষা দিবা কয় ঘন্টা? 1 ঘন্টা। তো যেটা পরীক্ষা দিবা যে টাইমটা সেটা হলো কি বলতো বিভাজন দশা বলতে পারো। এটা হলো মাইটোটিক ফেজ। মাইটোসিস না, তা আমরা বলি বিভাজনরত দশা। বিভাজনরত দশা যাকে আমরা বলে থাকি মাইটোটিক ফেজ। কি বলবো আমরা বলতো? মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ, ওকে। তাহলে দুইটা ধাপ। এখন হলো এই যে ইন্টারফেস আর মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজকে আমরা দুই ভাগ করলাম, একটা কি বলতো ক্যারিওকাইনেসিস, আর একটা হলো কি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আবার ধাপ দেখলাম 5টা, বুঝতে পারছো? এইটা হলো সিস্টেম। তো কথা হলো এই যে বিভাজনরত দশাটা এখন আমরা একটা পড়বো, ঠিক আছে? তোমাদের ক্লাসের মধ্যে ইন্টারফেস সম্পর্কে তেমন কিছু নাই, যখন ইন্টারে উঠবা তখন ইন্টারফেস সম্পর্কে পড়বা বিস্তারিত, ঠিক আছে? ওকে, দেখো এই প্রোফেস তাহলে ক্যারিওকাইনেসিসের প্রথম পর্যায়, এটি মাইটোসিসের প্রথম পর্যায়। মাইটোসিসের মধ্যে পড়ে না ক্যারিওকাইনেসিস? অবশ্যই তো, মাইটোসিসের দুইটা ভাগ আছে না, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। না যে মাইটোসিসের ধাপসমূহ হচ্ছে প্রোফেজ, এটা কি বলা যায় না? প্রোফেস বলা যায়, কিন্তু সেক্ষেত্রে তোমার শেষে আরেকটা সাইটোকাইনেসিসও অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝতে পারছো? বোঝা গেছে? যখন মনে করেন এই যে ধাপগুলো লিখবে, ধাপ লেখার আগে লিখতে হবে না যে কিসের লিখতেছি, তখন লিখবা মাইটোসিস বিভাজন প্রক্রিয়াকে দুই ভাগ করা হয় থাকে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। তার ক্যারিওকাইনেসিস আর 5 টাইপের, সাইটোকাইনেসিস। বুঝতে পারছো? এটাই হলো সিস্টেম। তাহলে দেখো এটা হলো মাইটোসিসের প্রথম পর্যায়। মাইটোসিসের প্রথম পর্যায়ে এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে কি হবে? বড় হবে, এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। কথাগুলো মনে রাখতে হবে। কথা হলো একটা কোষ যখন বিভাজন করতে যাবে, এমনিতে যে কোষটা থাকে সেই কোষটা সুপ্ত অবস্থায় থাকে, তার নিউক্লিয়াসটা আকারে কি থাকে? ছোট থাকে। তো মনে করো যে একটা নিউক্লিয়াসের কেন্দ্রবিন্দু বা হেড কে বলো তো? নিউক্লিয়াস। হেড হলো নিউক্লিয়াস। হেড যদি হয় নিউক্লিয়াস, হেড হয়ে যদি নিউক্লিয়াস, বুঝছো? তাহলে কোষে যখন বিভাজন ঘটবে তাকে বেশি কাজ করতে হবে। তাকে বেশি কাজ করার জন্য কি করতে হবে? খেয়ে যেমন মোটা হয়, মানে শক্তিশালী হতে হবে কিনা? শক্তিশালী হতে, যে বেশি কাজ করে তাকে শক্তিশালী হতে হয়। তো তার আকারটা আর এটা থাকা চলবে না, তাকে কি হবে? ছোট বড় হবে। তাহলে যেহেতু যে বিভাজনের প্রথম ধাপটা কি বলতো? প্রোফেস। তাই এই প্রোফেস পর্যায়ে কি হবে? নিউক্লিয়াসের আকার কি হবে? বড় হবে। এই আকারে বড় হওয়ার কারণে কি ক্রোমোজোমগুলো আস্তে আস্তে ছোট হয় নাকি? না, ক্রোমোজোমও তো বড় হবে। দেখো বলতেছি বিষয়গুলো, আকারে বড় হচ্ছে নিউক্লিয়াসটা। আর নিউক্লিয়াসের ভেতরে কি থাকে বলো তো? ক্রোমাটিন তন্তু থাকে। এটা ক্রোমোজোম না লিখে আমি যদি বলি ক্রোমাটিন তন্তু। ক্রোমোজোম আমরা এখন বলি না, পরে বলি। তাহলে ক্রোমাটিন লিখে রাখো, ক্রোমাটিন তন্তু। কোষের ভেতরে মানে বিভাজনের আগের অবস্থা, বংশগতি অবস্থা, এই যে বলছি না ক্রোমোজোম, যেটার মধ্যে কি থাকে? ডিএনএ থাকে, বা আরএনএ থাকতে পারে, আরএনএ ক্রোমোজোম আছে। তো এইগুলাকে বলা হয় কি বলতো? বংশগতীয় বস্তু। এর মাধ্যমে জেনেটিক্যাল পরিবর্তন চেনগুলা যায়, কোডগুলা যায়, ঠিক আছে? তো এই যে বংশগতীয় যে বস্তুটা আছে
একটা কোষের বিভাজন শুরু হওয়ার আগে যে যখন যে অবস্থা থাকে, যে সুতার মতো পেঁচালো থাকে ক্রোমোজোমটা, তখন তাকে আমরা বলি ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্ত্র বলে থাকি। সুতার মতো পেঁচানো থাকবে, এই যে এটা মাতৃকোষ, এটা কি কোষ বলতো? এটা কিন্তু বিভাজন হয় নাই। তাহলে এখন যেখানে অবস্থা, এই যে এখানে আমরা যেটা বলবো, দেখো যেখানে কি বলছি বলতো? ক্রোমাটিন বলছি। তাহলে বিভাজন শুরু হওয়ার পূর্বে ক্রোমোজোমকে আমরা কি বলে থাকি? ক্রোমাটিন বলে থাকি। এবং যখন বিভাজন শুরু হবে তখন তাকে আমরা কি বলতেছি? ক্রোমোজোম। তাহলে ক্রোমাটিন থেকে ক্রোমোজোম হওয়ার জন্য কি হচ্ছে দেখো তো, এখানে দেখো তো নাম বলি আমরা, হয়তো তখন ব্যাপার না, নাম হয়। এটা হচ্ছে কেন এরকম, আরো বিভিন্ন ভাঙ্গে দেখবো একটু পরে কেন হচ্ছে। দেখো এই যে এই অবস্থায় যে যখন বিভাজন শুরু হওয়ার আগে ক্রোমোজোমগুলো লম্বা সুতার মতো থাকে, ক্রোমাটিন বলি আমরা, ক্রোমাটিন তন্তু বলি, সুতা। যখন বিভাজন শুরু হয় তখন এগুলো ভেঙে যায়, কি হবে? ভেঙে যাবে, টুকরা টুকরা হয়। এবং তখন যখন ভেঙে টুকরা টুকরা হবে তখন তাদেরকে বলি আমরা কি বলি তো বলতো? ক্রোমোজোম বলি। ক্রোমোজোম ভেঙে যখন টুকরো টুকরো হলো তখন বলতেছি আমরা ক্রোমোজোম। বুঝতে পারছো? এই যে প্রথম ধাপে আসিয়া আমরা আর কি বলতেছি না ক্রোমাটিন তন্তু বলতেছি না, আমরা কি বলতেছি? ক্রোমোজোম বলতেছি। ওকে, আমি এক সিস্টেমটা বলি আগে, তারপরে কিভাবে কি হয়, তারপরে আমি ধাপ। আসলে এই যে কোষ বিভাজন প্রক্রিয়া যেটা বললাম, ধাপ বলতে হয় না কিছু, এটা যে একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া যেটা হতেই থাকে। তো আমরা বোঝার সুবিধার্থে আমরা ভাগ করে নিচ্ছি, এইটুকু বলতেছে প্রোফেজ মেটাফেজ, বুঝছো? তো আমরা ধাপটা একবারে পড়তে পারি, পরে আমরা ভাগ করে দিলাম যে কার মধ্যে কি ঘটে। ঠিক আছে? তাহলে কি হলো, কোষটা যখন বিভাজন শুরু করবে তখন নিউক্লিয়াসটা কি হবে? আকারে বড় হবে। নিউক্লিয়াস যখন আকারে বড় হবে, নিউক্লিয়াসের ভেতরে সবকিছু কি আকারে বড় হবে না ছোট হবে? তখন বড়ই হবে না? তো এখানে কি ঘটে, এই যে আমাদের ক্রোমাটিন তন্ত্রটা কি হয় বলতো? এভাবে ভেঙ্গে ভেঙ্গে যায়, এবং ভেঙ্গে যাওয়ার প্রতিটি পার্টকে তখন আমরা বলি কি বলতো? ক্রোমোজোম। এখন কি ঘটে বিষয়টা, ভেঙ্গে যাওয়ার আগেই বা ভেঙ্গে যাওয়ার পরে, ভেঙে যাওয়ার আগেই হয় ঘটে, দেন ভেঙে যায়। এখানে এই ক্রোমোজোমগুলো কি করে? লম্বা ছিল মনে করো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই ক্রোমোজোমগুলো যখন এখানে পানি যুক্ত থাকে, কি থাকে? পানি যুক্ত থাকে, তখন মনে করো একদম মিশে যায়, দেখা যায় না, খুবই পাতলা হয় ক্রোমোজোমগুলো। হ্যাঁ, চিকন হয়, খুবই চিকন হয়। যখন পানি যুক্ত হয়, পানি নিয়ে লম্বা হয়ে যায়, বুঝছো? পানি নিয়ে লম্বা, মনে করো কোনো একটা জিনিস, মানে গ্র্যাভিটির জন্য, মানে বোঝার জন্য সুবিধা তো বলতেছে, একটা সুতা নিছো, যেটা মনে করো যদি ও সুতা যদি মনে করো পানি শোষণ করে নিতে পারে, বা কোনো একটা জিনিস যেটা পানি শোষণ করে নিতে পারে, তো যে কোনো একটা জিনিস, কিসমিসের কথা যদি বলো, সাপোজ কিসমিস, মনে করো এটা একটা কিসমিস, কিসমিস যখন বাজার সেকেন্ড নিয়ে আসো তখন কি থাকে? শুষ্ক এরকম থাকে না? মনে করো এরকম থাকে তো নাকি, চুপসানো থাকে কিনা? তুমি যখন এটা কোনো পায়েসটা এসে দিলাম, দেয় না আমরা, বা কাশি বিরিয়ানিতে দিলাম, বা তুমি পানিতে দিলা, তখন কি হবে? এটা ফুলে এইরকম হয়ে যায়। পানি শোষণ করে। তো তার মানে এটা পানি শোষণ করে কি বড় হয়েছে না ছোট হয়েছে? বড় হয়েছে, মানে বড় হয় কিন্তু, হ্যাঁ এইটা যাবে না, বড় হয়েছে না, বড় হয়েছে। আচ্ছা, বড় হয়েছে, এখানে বড় হয়েছে, কিন্তু কথা হলো আমি যেটা উদাহরণ দিচ্ছি সেটা কিভাবে ধরবো? মনে করো যে এইটা, এখন কথা হলো এই যে কিসমিসের মতো না হয়ে এটা একটা লম্বা এখন একটা জিনিস, ঠিক আছে? এর মনে করো যে এই সাইড টু সাইড, মানে এই দিকে পোস্ত বাড়তে পারে না, কি পারে না? পোস্ত বাড়তে পারে না। মনে করো একদম, মনে করো এই প্লাসিডটা টাইট, এই প্লাসিডটা টাইট, সো প্রস্থ বাড়তে পারে না, শুধু বাড়তে পারে লম্বায়, মানে মোটা হয় না, লম্বায় বাড়তে পারে। মনে করো লম্বায় বাড়তে পারে, যেমন কিসের মতো? ইলাস্টিকের মতো। কিসমিসটা একবার বাঁচিয়ে দেই, ইলাস্টিক চেনো? রবারগুলো চেনো? টাকার বান্ডেলে থাকে। আচ্ছা, ইলাস্টিক। আচ্ছা, তুমি যদি ইলাস্টিককে টানো, লম্বা করো, সে চিকন হবে না মোটা হবে? চিকন হবে কিনা? আর যদি একদম মানে ছেড়ে দাও, তখন সংকুচিত হলে কি হবে? মোটা হবে না? সংকুচিত হলে কি হবে? তখন মোটা হবে। তো ক্রোমোজোমও ঠিক এমনটাই, সংকুচিত হলে কি হবে? মোটা হবে। প্রসারিত হলে কি হবে? চিকন হবে। এখন কথা হলো, যখন পানি শোষণ করে, কি শোষণ করবে? তখন কি করে? তখন এটা কি হয়ে যায়? লম্বা হয়ে যায়। কারণ এই পোস্ত বরাবর বাড়তে পারে না, যেটা বললাম, লম্বা বরাবর বাড়বে, তার মানে কি চিকন হয়ে যাবে না?
লম্বা হলে বা বড় হলে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পেলে কি হবে? চিকন হবে কিনা? তো চিকন হয় তখন আমরা দেখা যাবে, একদম বেশি চিকন হয়ে গেলে দেখা যায় চিকন চুল দেখা যায়। মোটা চুল হলে ভালো দেখা যায়, একটা চুল পড়ে আছে, একটা চিকন চুল একটা মোটা চুল, কোনো দেখা যাবে? মোটা চুল মোটাটা আগে দেখা যাবে। তো এই যে কোষের বিভাজনরত অবস্থা, মানে বিভাজন আগে তো একদম চিকন সুতার মতো এর পেছানো থাকে, তখন দেখা যায় না। হ্যাঁ, যখন বিভাজন শুরু হয় তখন ধীরে ধীরে কি হয়ে থাকে, এটা পানি বিভাজন করে। কি করে? পানি বিভাজন করে দেখা পানি ছেড়ে দিলে কি হবে? তাহলে সংকুচিত হতে থাকবে, সংকুচিত হয়ে যাবে। আর সংকুচিত হতে থাকলে কি হবে? মোটা হতে থাকবে, মোটা হতে থাকলে দেখা যাবে। দেখা যাবে। তো এই জন্য কি হয়, এখানে প্রথম আলো অনুবক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাবে। কোন পর্যায়ে? এই প্রথম পর্যায়ে এসে। তো পর্যায় সেটা বলতেছি না। তাহলে ধীরে ধীরে আগে ছিল খুবই সূক্ষ্ম ছিল, দেখা যায় না, ধীরে ধীরে কি হবে, পানি বিয়োজন করতেছে, পানি ছেড়ে দিচ্ছে, যখন পানি দিছে ওগুলো পরে বলতেছি, ওগুলো ধাপ বাদ দাও। কি ঘটতেছে আমি ধারাবাহিক বলতেছি। দেন ধীরে ধীরে কি হচ্ছে বলতো, পানি ছেড়ে দিচ্ছে, সংকুচিত হচ্ছে, মোটা হচ্ছে, ধীরে ধীরে কি দৃষ্টিগোচর হচ্ছে। তো খালি চোখে দেখা যাবে না। আমরা কোষ কি খালি চোখে দেখতে পারি? না স্যার, কোষের মধ্যেই একটা অংশ হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে একটা অংশ হলো মানে কোষেই তো দেখতে পাই না, হ্যাঁ। তো কোষের ভিতরে নিউক্লিয়াস তো ক্রোমোজোম, তাকে দেখা যাবে না, ক্রোমাটিন। তাহলে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় প্রথম। এর আগে মাইক্রোস্কোপ দিয়েও নিউক্লিয়াসে ক্রোমোজোম দেখা যায় না। তাহলে বিভাজনরত অবস্থাতে এসে মাত্র দেখা যায়। ঠিক আছে, ওকে। দেন কি হবে, আরো বিভাজন করবে, আরো মোটা হবে না, বড় হবে না? হ্যাঁ। ওকে। তো মোটা বড় হওয়ার ক্ষেত্রে তখন কি করে, এই যে বললাম যে অনেকটা লম্বা ছিল, কেটে গেল। ঠিক আছে, এই কেটে যাওয়া একটা পার্ট আমরা এখানে নিলাম। স্যার নিউক্লিয়ার পর্দা ফাটি দেয় না? হ্যাঁ, ওটা পরে যাবে, ডিজেবল হয়ে যাবে। তো এটা এরকম হলো, নিলাম একটা অংশ, এটাকে কি বলবো? ক্রোমোজোম। এই যে একটা কাটা অংশ, এই অংশ নিলাম, এটাকে কি বলবো এখন? ক্রোমোজোম বলবো। এখন কি ঘটে, এই ক্রোমোজোমটা আবার দুইটা অংশ হয়ে যায়। কিভাবে দুইটা অংশ হয়ে যায়? এই যে একটা ক্রোমোজোম মনে করো, এর মাঝ বরাবর কি হবে, ফেটে যাবে। মনে করো আমি একটা ক্রোমোজোমটাকে আমি অন্যভাবে তৈরি করছি, তাহলে আমি ক্রোমোজোমটাকে আমি এইভাবে দিলাম, এটা ক্রোমোজোম। হ্যাঁ, ঠিক আছে, এখন এই ক্রোমোজোমের মাঝে একটা, এটা কি হবে, এই ভেঙে যায়, ফেটে যায় মাঝ বরাবর, হ্যাঁ। এই পাশে ফেটে যায়, এখানে কিন্তু আসিয়া ফাটতে পারে না, একটা জয়েন্ট আছে। ও ঠিক আছে, এখানে একটা কি আছে, জয়েন্ট আছে। এই যে জয়েন্টটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোমিয়ারের দুই পাশ দিয়ে মাঝ বরাবর ফেটে যায়, ফেটে গেলে কয়টা অংশ তৈরি হবে? দুইটা। দুই পাশে দুইটা করে তৈরি হবে না, হয়ে গিয়ে এই যে আমি এখন এটা এইভাবে দিচ্ছি, যে ফেটে গিয়ে এখানে এইরকম একটা পার্ট তৈরি করে, এইরকম একটা। তাহলে এটা ফেটে গিয়ে দুই পাশে দুইটা হলো, এই পাশে, এই পাশে ফেটে গেলে কটা হবে? কেন স্যার এটা কেন হয়, আল্লাহ এরকম করছে, দেখবো একটু পরে কেন হচ্ছে, বুঝতে পারবো। তাহলে এটাকে কি হলো, এখন আমাদের দেহে কি ঘটে সেটা বলতেছি আর কি। তাহলে এটা এরকম হলো, তাহলে এটা একটা ক্রোমোজোম। কি বলতো, আমরা ক্রোমোজোম তো এভাবে অ্যাড করি না, হ্যাঁ হ্যাঁ এই তো করি হ্যাঁ। তাহলে এটা একটা কি হলো, ক্রোমোজোম। বুঝতে পারছো? তাহলে ক্রোমোজোমের মাঝে কি আছে, সেন্ট্রোমিয়ার, মাঝে হলো, সেন্ট্রোমিয়ার বুঝতে পারছো, সেন্ট্রোমিয়ার। আর এই যে প্রতি পার্টকে আমরা বলি কি বলতো, ক্রোমাটিড। কি বলবো? ক্রোমাটিড ক্রোমাটিন না ক্রোমাটিন? ক্রোমাটিড। তাহলে দেখো আমরা তিনটা জিনিস পাইলাম। এই সুতার মতোটাকে বললাম আমরা ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন, তাই না? হ্যাঁ, ক্রোমাটিন। দেন এই যে একটা খণ্ডিত অংশ, একে বলতেছি ক্রোমোজোম, বা এটাও একটা ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোমের এই পার্টকে, এক পাশের অংশটাকে আমরা কি বলতেছি, ক্রোমাটিন। ক্রোমাটিড ক্রোমাটিন। তাহলে এখানে তিনটা নাম মনে রাখতে হবে, এবং কাকে কি বলতেছি আমরা, ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড। তারপরে ক্রোমাটিন, ক্রোমাটিডটা বুঝলাম, আরেকবার ওই যে ক্রোমাটিড এই যে একটা বাহু, এই যে অংশটাকে, এই অংশটুকু ক্রোমাটিড, হ্যাঁ, এই পাশে এই অংশটুকু ওটা তো ক্রোমাটিড। বুঝলাম স্যার, আরেকবার রিপিট করেন তো। যেমন যে ক্রোমাটিড বললেন না, তারপরে সে কি জানি ক্রোমোজোম বলতেছি হ্যাঁ, আবার, ওটা আরেকবার বলতেছি। বলুন, স্যার। তারপরে যখন দেখো, তাহলে বিভাজনের আগের অবস্থা, যখন এই ক্রোমোজোমটা সুতার মতো থাকে, লম্বা বড় আকারে থাকে, পানিযুক্ত অবস্থায় থাকে, দেখা যায় না, তখন তাকে আমরা বলি ক্রোমাটিন, ক্রোমাটিন। যখন এটা ভেঙে গেল, খণ্ডিত হলো, এই খণ্ডিত অংশকে বলতেছি আমরা ক্রোমোজোম। ওকে, হ্যাঁ। ক্রোমোজোম যখন এভাবে এই যে মাঝ বরাবর ফেটে গিয়ে দুই পাশে দুইটা করে এইভাবে হ্যাঁ, বারবার তৈরি করলো, তখন এই প্রতিটা পাশের অংশটাকে বলতেছি আমরা ক্রোমাটিড ক্রোমাটিন। ক্রোমাটিড। হ্যাঁ তাহলে কয়টা শব্দ বললাম আমরা? তিনটা শব্দ বললাম,
ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, তারপর হচ্ছে হলো ক্রোমোজোম, তারপরে হচ্ছে ক্রোমাটিড। ক্রোমোজোম দেন বলেছি হলো ক্রোমাটিড। বুঝতে পারছো? লেগে নিতে পারো, কারণ এগুলো কিন্তু বইয়ে নাই, এভাবে বলা নাই। আছে কি বই? বুঝবা না, একবার বলতেছে ক্রোমাটিন, একবার বলতেছে হলো কি ক্রোমোজোম, একবার উল্টা বলে মনে হবে। প্রথম অবস্থায় থাকে হচ্ছে ইয়া না, এই যে লেখছি ক্রোমাটিন তন্তু, প্রথম অবস্থায় থাকে। তারপর হলো ক্রোমোজোম, দেন হলো ক্রোমাটিড। যদি ক্লাস যদি মাঝে বাসায় গিয়ে পড়তে গিয়ে উল্টা উল্টা হয়, তখন আবার ক্লাসটা দেখবা, ঠিক আছে? ক্রোমাটিড। আর এতগুলো নাম দেওয়ার দরকার ছিল কি বেকার? 100 নাম দিয়ে কাজ চালা দিত। ওকে, তাহলে একটা দিকে চলে যাবে। এখন কোন অবস্থা, এর নাম দেখে আমরা বুঝতেছি কোন অবস্থার কথা বলতেছে, বুঝছো? তাহলে এটা কি বেনিফিট না? একটা বেনিফিট দেওয়ার অবস্থায় একটা কত বেনিফিট আছে, নাম বলতে হবে, কত নাম শিখবা। পরীক্ষার প্রশ্নগুলো কেমন আসবে? যেমন প্রশ্ন এখানে এখনো প্রফেসর প্রশ্ন এইভাবে আসবে, তো প্রফেসে কি কি ঘটে আমরা দেখবো, বৈশিষ্ট্যগুলো, চিত্র সহ চিত্র আসবে, এগুলো ক্লাসে এইটা দেখছো। তাহলে বুঝতে পারছো? হলো দেন কি ঘটবে, তাহলে এরকম হবে। দেন এরকম যেটা হলো, এর কাজ কি? দেন এই যে এটা ভেঙে যায়, আমরা জানি মাইটোসিস যেটা পড়ে আসলাম, মাইটোসিসে কি বলা হয়? ইকুয়েশনাল বা সমীকরণিক পরিবর্তন। অর্থাৎ আমি তোমাকে বলছিলাম যে যদি কয়টা কি থাকে বলো তো, আমি বলছিলাম এইভাবে দেখাইছিলাম যে মনে করো ক্রোমোজোম আছে কয়টা? 10টা। 10টায় মাঝ বরাবর কি হলো বলো তো? 10টায় মাঝ বরাবর এভাবে বলছিলাম না, মাঝ বরাবর কেটে গিয়ে কটা হলো? তাহলে 10টা আবার এই পাশে চলে গেল অর্ধেক, এই পাশে চলে আসলো অর্ধেক। তো দুই পাশে তো আগে কটা ছিল? আগে ছিল 5টা, এখনো কি 5টা করে হলো? তো তাহলে অর্ধেক ভাগ হয় কিনা? তো ভাগ হওয়ার জন্য এই যে এই বরাবর ভাঙতে হয়। ভাগ হওয়ার জন্য কি করতে হলে এই বরাবর ভাঙে, এই যে এখানে বরাবর ভেঙে যায়। এখানে এই বরাবর ভেঙে যায়, ভেঙে গিয়ে তাহলে কি হলো? এইরকম একটা অংশ তৈরি করে। এখানে কি আছে? ক্রোমাটিড আছে। এই পাশে একটা এরকম হবে অংশ, বুঝতে পারছো? এখন একটা জিনিস দেখো, এই যে আমি যে ক্রোমোজোমটা আর্ট করছি, এর আগের অবস্থা কি ছিল বলো তো? এরকমই ছিল না? দেখো আমি এখন এটাকে যদি করি, একটা খালি পেজের মতো লেখার দরকার ছিল না? তারপর আমি ফিগার যেহেতু আছে, ফিগার লাগে এই জন্য এখানে। এখন দেখো এই যে ক্রোমোজোমটা হয়েছিল, এটা আগে কেমন ছিল? আমি তোমার দেখাছিলাম যে একটা পূর্ণাঙ্গ এরকম ছিল, মাঝে কি ছিল? সেন্টিমিটার ছিল, এরকম ছিল। দেন এটা ভাগ হয়ে যায়। তো দেখো দেখো এটাকে এরকম করা যায় কিনা? এটা 2টা বাহু না, বাহু 2টা টান দিয়ে সোজা করে দাও, টান দিয়ে সোজা করলে এরকম হবে না? ও এই পাশে, হ্যাঁ ঠিক আছে। এরকম হবে না? দেখো এটার এটা এক কিনা? এক কিনা? দেখো তাহলে আগের অবস্থা বিভাজন হয়ে আবার কি আসলো? আগের অবস্থা ফিরে আসলো না? আসলো তো, আসলো কিনা? বুঝতে পারছো? ওকে, তাহলে এটা ভাগ হয়ে যায়, এরকম হয়, এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসে। দেন এইগুলো নিয়ে আবার নতুন কোর্স গ্রহণ করে, বুঝতে পারছো? এইগুলো তারপর এগুলো এখন কি করবে? যেগুলো হয় এইগুলো আবার একত্র জড়ো হবে, যুক্ত হয়ে আবার ধীরে ধীরে এরকম হয়ে যাবে, কোর বিভাজন শেষ হচ্ছে, নিউক্লিয়াসের বিভাজন শেষ। এখন আমরা একটু ধাপগুলো পড়বো আর কি। কঠিন মনে হলে সমস্যা নাই, আমরা যখন ধাপ পড়বো একে একে তখন বুঝতে পারবো একে ধীরে ধীরে কোথা থেকে কী করতেছে। যতটুকু বললাম এখানে বুঝতে তো নাকি? আমরা একটু ধাপ পড়ি। তাহলে প্রথম ধাপটা কি বলতো? কতটুকু আছে? আস্তে আস্তে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়, খাটো হতে শুরু করে। ক্রোমোজোমগুলোর এই পরিবর্তনের কারণ হিসাবে পূর্বে পানি বিয়োজনকে বিবেচনা করা হতো, তবে আধুনিক গবেষণায় দেখা গেছে ব্যাপারটি পানির সাথে সম্পর্কহীন, অত্যন্ত জটিল প্রক্রিয়া। তবে এখানে পানির বিষয়টাও আছে, ঠিক আছে? এই তোমাদের ক্লাসে এটা দিয়েছে পাগলামি করে, কিন্তু ইন্টারে এখনো কি আছে? পানি বিয়োজনটার কথা বলা হয়, ঠিক আছে? দিয়েছে অতবল করে। সম্পর্কহীন, অত্যন্ত জটিল প্রক্রিয়া। যৌগিক কণাবহীন যন্ত্রে তখন এদের দেখা সম্ভব হয়, ঠিক আছে?
তো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র তো একটাই না, না, যৌগিক এটা কি আলাদা অনেক নাকি? অনুবীক্ষণ তো অনেক টাইপের আছে, বুঝছো? বা এখানে আলোক অনুবীক্ষণ যন্ত্র বলতে পারো। তাহলে দেখো এখানে যেটা আছে সেটা বলবা তোমাদের বইয়ে। দেখো অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে তাহলে প্রথম দেখা যায়, এর আগে দেখা যায় না। এর আগে কিন্তু অনুবীক্ষণ যন্ত্র খালি মধ্যে দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা যায় না। তো এই যে প্রোফেজ ধাপে এসেই সর্বপ্রথম যৌগিক অনুবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। কাকে দেখা যাবে? এই যে আমাদের ক্রোমোজোমগুলোকে দেখা যাবে। এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। এটা কি বুঝলাম? এই যে বলছিলাম যে একটা ক্রোমোজোম এরকম আছে। আচ্ছা স্যার, এই যখন এই ধাপগুলো পার হয়, যখন শেষ অবস্থায় আসে, তখন মনে হয় যে ইয়াদি দেখা যায় অনেক, তখন মানে দেখা যায় না, এই যে এখন দেখা যায় হ্যাঁ, মানে ধাপ যখন শুরুতে, শেষ শেষে তো আর দেখা যাবে, শেষে আবার মিশে যাবে। শেষ হলে তো আবার ওই কোর্স হয়ে গেল, হ্যাঁ, বুঝো না? মনে করো তুমি যুদ্ধে গেলে তোমাকে দেখা যায়, বাসায় থাকলে তোমাকে দেখা যায় না, বা স্কুলে গেলে তোমার বন্ধুরা তোমাকে দেখতে পারে, বাসায় গেলে দেখতে পারবে না। তার মানে তুমি যখন বাসা থেকে স্কুলে গেলে তোমাকে তখন দেখা যাবে, তুমি যখন আবার স্কুল থেকে বাসায় ব্যাক করলে তখন দেখা যাবে না। তো কোষ বিভাজন প্রক্রিয়া একটা স্কুলের মতো মনে করো, যে যখন কোষ বিভাজন শুরু হবে তখন দেখা যাবে ক্রোমোজোম, কোষ বিভাজন প্রক্রিয়া যখন আবার শেষ হবে, ধাপ সবগুলা শেষ, দেখা যাবে না। দেখা যাবে না। বুঝতে পারছো ক্লিয়ার? ওকে, তাহলে যেটা বললাম এই যে এখানে দেখো কি বলছে, প্রতিটি ক্রোমোজোম, তারা ক্রোমোজোম বলছে মানে কি, ক্রোমাটিন তন্তুগুলো ভাগ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ হয়ে এরকম একটা হয়েছে ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার বলতে কি থাকে, এই যে মাঝে একটা জিনিস থাকে, এই সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। কি বললাম? তাহলে এই যে মাঝ বরাবর কি হবে, ভাগ হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ হয়ে দুইটি কি তৈরি করে, ক্রোমাটিড। দেখালাম না, দুইটা ক্রোমাটিড তৈরি করে, এই পাশে একটা এভাবে, দুইটা ক্রোমাটিড তৈরি করে। এই পাশে একটা ক্রোমাটিড, অরি- বুঝতো? তাহলে ভাগ হয়ে গিয়ে কটা ক্রোমাটিড তৈরি করে, দুইটি ক্রোমাটিড। দুইটি ক্রোমাটিড তৈরি করে, দুইটি না, আচ্ছা দুই জোড়া, দুইটি। তাহলে এই বছর একটা, এই বছর একটা। এটা মিলে একটা বলি আমরা। ও আমি ভাবলাম দুইটা মনে হয়। ওকে, তো দুইটি ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত থাকায় এদের সংখ্যা তখনও গণনা করা, কুণ্ডলিত ভিড়কি? না, না। কুণ্ডলী বলতে পাকায় থাকে, পেঁচায় থাকে, জড়ো হয়ে থাকে এক জায়গায়, বলতে বুঝছো? কেমন স্যার? হুম, মানে জ্বর হয়ে থাকতে বলতে কেমন? ওই যে হেডফোন কুণ্ডলী লাগে না, মানে জড়ো হয় না, আশেপাশে লাগে না, মানে রাখো না, পেঁচায় রাখো না, হ্যাঁ ওটা কেবল হয় কুণ্ডলী পা হয়ে থাকে, ঠিক আছে? এই যে এখানে দেখাই বোঝা যায় না, দেখো না যে এক জায়গায় জড়ো হয়ে আছে, দেখা যায় না প্রথম ঠিক গেলে দেখো। তাহলে দেখো ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকা এদের সঙ্গে গণ্য করা যায় না। তাহলে এটা কি কঠিন ছিল না সহজ ছিল প্রফেশন? প্রফেসটা তো সহজ ছিল। তাহলে আমরা এখানে এটাই সব থেকে বড় পর্যায়, এটা মনে রাখো, এটা প্রফেশন হলো সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়। এটা কি আমাদের দেহে ঘটে? সব দেহে ঘটে, দেহে ঘটে, প্রাণী দেহে ঘটে। সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায় মানে কি? এটা হয়তো অনেক এটা সময় লাগে, প্রফেসরটা অনেক সময় লাগে, ঠিক আছে? এটা কিসের জন্য হয়, কেন হয়? এখানে অনেক পরীক্ষা সমন্বয় হয় তো, ওই যে দেখো না অনেক কাজ হচ্ছে, মানে টাইম বেশি, এটাকে আমরা ভাগ করছি, এটা তো একটা, এটা তো আসলে প্রফেস বলতে নাম না, যে ওখানে কোষের মধ্যে লেখা আছে যে আমি প্রফেস, হ্যাঁ তা আমরা নাম দিছি বোঝার সুবিধাতে ভাগ করছি, এইটুকু প্রফেস দিছি, এইটুকুই, বুঝছো? মনে করো তুমি স্কুলে তো ডেলি যাও, ডেলি স্কুলে গিয়ে ক্লাস করো, ক্লাসের নাম দিছো না, বায়োলজি ক্লাস, ফিজিক্স ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, হ্যাঁ ঠিক এমনটা আমরা নাম দিছি। প্রথম তো 4টা অধ্যায় আছে। হ্যাঁ ঠিক আছে, এখন দেখো তাহলে কি কি বললাম এখানে। প্রথমে কি বললাম, যেখানে কোষের নিউক্লিয়াস আকারে বড় হবে, হ্যাঁ নিউক্লিয়াস আকারে বড় হবে, ক্রোমাটিনগুলো হ্যাঁ ক্রোমাটিন তন্তুগুলোর পানি বিয়োজন ঘটবে, এবং কি করে এগুলো সংকুচিত থাকবে, মানে এগুলো সর্বপ্রথম মোটা এবং খাটো হ্যাঁ হবে। যৌগিক অনুবক্ষীন যন্ত্র দিয়ে সর্বপ্রথম দেখা যাবে। হ্যাঁ এগুলা খণ্ড কিন্তু খণ্ড বইয়ের হয়ে, মধ্যে আর হুবহু লিখতে হবে না। শোনো, হ্যাঁ এগুলো তো আমি বলতেছি এবার লিখলে হবে, এগুলো খণ্ডিত হয়ে কি ক্রোমোজোমে পরিণত হয়, হ্যাঁ বা বিভাজনগত অবস্থায় এদেরকে আমরা ক্রোমোজোম বলি। দেন ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশ কি হয়, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাবে বিভক্ত হয়ে যায়, ফলে দুইটি ক্রোমাটিডের সৃষ্টি হয়, বুঝছি। এবং ক্রোমাটিডগুলো কুণ্ডলিত অবস্থায় থাকার কারণে এগুলোকে নির্দিষ্ট বর্ণনা করা যায় না। নির্দিষ্ট গণনা করা যায়। শেষ, সহজ না কঠিন? সহজ। ওকে, তো এটা শেষ, তো আমরা ফিগারটা আর্ট করতে হবে এখন। ফিগারটা আর্ট করে একটু দেখি। তারা এখানে আমাদের চিত্র যাবে না পরীক্ষায়? হ্যাঁ এর একটু চিত্রই যাবে। হ্যাঁ, তাহলে এই প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত যাবে না, মানে কেমন ভাবে চলে চিত্রগুলো? দাঁড়াও, একটা যে কোনো একটা বলে দেবে, 58 অত যাবে না, একটা স্লাইড নেই।
চিত্র না বললেও কি আট করা যায় না নাকি? বুঝলাম না। মানে যখন এই যে সৃজনশীল কথা দিলে আট করে দিতে পারো। বৈশিষ্ট্য নাম্বার দিবে না, মার্ক চিত্র থাকলে তো অবশ্যই তোমার একটু ভালো দেখবে বা বলবে না ভালো স্টুডেন্ট। আচ্ছা এখানে ঠিক আছে, এখানে অ্যাড করা যাবে 58 অনেক অ্যাড করা হয়েছে তো। যাই হোক, তার চিত্রটা আর্ট করা একটা সিস্টেম বলিস। এখানে দেখো দুই ধরনের আমাদের চিত্র আর্ট করা আছে, উপরে দেখো এক সারি, নিচে এক সারি, তাই না? উপরের সাইডটা হলো উদ্ভিদ কোষ, নিচের সাইডটা হলো প্রাণী কোষ। আমরা জানি পড়ছিলাম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য হলো উদ্ভিদ কোষের বাইরে কি থাকে? কোষ প্রাচীর থাকে। প্রাণী কোষে কি থাকে না বলতো? কোষ প্রাচীর থাকে। উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে। উদ্ভিদ কোষ হ্যাঁ কোষ গহ্বর থাকে। গহ্বর থাকে। তো এগুলো কিন্তু আমরা জানি, তাই না? তো আমরা তো প্রাণী কোষ না আমাদের। হ্যাঁ, তো এটা 58 পেজ আছে, তাহলে আমরা একটু কাজ করি। আমি একটা বলছিলাম যে উদ্ভিদ কোষে কোষ মানে প্রাণী কোষে কোষ গহ্বর থাকে কিন্তু খুব ছোট না। ছোট ছোট, খুবই ছোট থাকলে সেটা খুবই ছোট ছোট। এখন দেখো দেখো বিষয়টা, তাহলে এটা আমরা কীভাবে আর্ট করবো? তো যখন আমরা উদ্ভিদ কোষ আর্ট করবো তখন সিস্টেম হলো এই যে এইভাবে আমাদের আগে কোষ প্রাচীর দিতে হবে। মনে করো আমরা এইভাবে আর্ট করলাম, প্রথমে এইভাবে দিলাম, সাথে এই পাশে এই যে এইভাবে দিলাম, ঠিক আছে? দিলাম, দেওয়ার পরে এইভাবে বর্ধিত করে দিলা, ঠিক আছে? এখন এখানে কোষ প্রাচীর দেওয়ার জন্য এইভাবে কি দিবা, দাগ দিয়ে দিলা। ও বাহিরেরটা কোষ প্রাচীর, দুটো মিলেই তো। না মানে এটা তো কোষ ঝিল্লি ভিতরটা মনে হয়। হ্যাঁ এটা তো প্রাচীর, ওটা বোঝাচ্ছি প্রাচীরটা আর কি। তাহলে এইভাবে দিলা আর কি। ওকে, কোষ প্রাচীর কোষ ঝিল্লি এখানে দুইটাই আছে, বাইরে প্রাচীর আছে, ভেতরে ঝিল্লি আছে। ওকে, এখন ভেতরে কি হবে আমাদের? ভেতরে আমাদের যেটা আছে, ভেতরে নিউক্লিয়াস আছে, সেটা কোষ। তার কি ভেতরে কি আছে বলো তো? নিউক্লিয়াস আছে। আগে একটা ধরি, প্রথমে তো নিউক্লিয়াস আছে না? টিলা। নিউক্লিয়াসের মাঝে কি আছে? নিউক্লিয়ার পর এই যে নিউক্লিয়াসটা প্রথম এখানে কি হবে বলে দৃষ্টিগোচর হয়। এর আগে তোমাদের এখানে সবকিছু বলা না তো, নিউক্লিয়াসও কিন্তু দেখা যায় না প্রোফেজের আগে। যখন বিভাজন শুরু হয় তখন নিউক্লিয়াসটা কি হবে, আকার বড় হবে। তো এই সাইডে কি থাকে? এটা নর্মালি এটা এরকম ভাবে পেঁচানো থাকে, ক্রোমাটিন। হ্যাঁ তন্তু। তবে এখানে আসিয়া কি থাকবে? পেঁচানো তো থাকবে না। এখানে কি তৈরি হয় বলো তো? এখানে এসে তৈরি হয় কি বলো তো? ক্রোমোজোম তৈরি হয়ে যায়, তাই না? ক্রোমোজোম হয় না? ক্রোমোজোম কোথায় স্যার, কোথায়? কোথায় আবার? সেটা কোন অবস্থা? এটা হল প্রোফেজ। তাহলে এখানে কি হবে? এই যেগুলো ভেঙে ভেঙে যায় না, এভাবে তৈরি হয় না? ওটা তো পরে স্যার। এই ধাপে হয় কি না? কোন ধাপে বললা এগুলা? মানে এটা তো প্রথম অবস্থায় আর্ট করতেছেন না? হ্যাঁ, প্রথম অবস্থায় তো এরকম না, প্রথম অবস্থায় তো ছড়ানো ছিড়ানো থাকে না ক্রোমাটিন তন্তুগুলা। ওটাই প্রথম অবস্থা। ওটা তো নর্মালি কোষের অবস্থা। দেখো প্রথম পর্যায়ে লেখা আছে কোথায়? প্রথম পর্যায়ে দেখো, প্রথম পর্যায়ে দেখো, এই যে এখানে দেখাচ্ছে তোমাকে, ও এই যে প্রথম পর্যায়ে। এটা হলো নর্মালি একটা কোষের ভিতরে যেমন হয়। হ্যাঁ স্যার, আমি ওইটা মনে করছিলাম। কিন্তু আমাদের এই যে প্রোফেজ কিন্তু প্রথম অবস্থা। দেখো এই যে বললাম আমরা যে পড়লাম, এটা এমনি দিছে, এটা পড়াগুলো হ্যাঁ ওগুলো দেখাইছে নর্মাল থেকে। এটাতে এই দেখো এটা থেকে হচ্ছে আর কি। তো আমরা এই যে কথাগুলো বললাম সেই কথাগুলো মিলাও, তাহলে এখানে এরকম ভাবে কি হয় বলো তো? এই দেখো আমাদের এই যে ক্রোমোজোম তৈরি হয়। তো বললাম কি ভেতরে কিন্তু একটা ক্রোমোজোমে কি আবার বলো তো, সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে বাকিটা কি হয়? লম্বা লম্বা ভাগ হয়ে যায়। তবে সেটা কিন্তু দেখা যায় না। সেটা দেখা যায় না। দেখো আমরা কি দেখাইছি? আমরা সুতার মধ্যে দেখাইছি না? শুধু মাঝে কি দিছি? সেন্ট্রোমিয়ার দিছি। হ্যাঁ সেন্ট্রোমিয়ার। এইভাবে দিছি, কিন্তু মাঝে কি দিছি? সেন্ট্রোমিয়ার দিছি। এইভাবে কিন্তু দেখাচ্ছি না আমরা, দেখাচ্ছি না স্যার, আমরা এইভাবে, কিন্তু ওটা আসলে ওইভাবে দেখা যায় না। তখনও ওটা ভাগ হচ্ছে বাট দেখা যায় না। তাহলে এটা কিন্তু এরকম। পরেরটা দেখো, তাহলে চিত্রগ্রহণ করতে পারবা? পারবা কিন্তু। এটা এরকম। তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলো তো? পরের ধাপটা, পরেরটা পরে যাই। এটা হচ্ছে আর মাতৃকোষের ক্ষেত্রে কি হবে? এখানে তো কোষ প্রাচীর আছে না, এটা লিখবো আমরা গোল করে দেই, এই যেভাবে
গোল করে দিবা, ঠিক আছে? সবগুলোরই কি মাতৃক যেরকম গোল হবে, মানে প্রাণী করে গোল দিবা। প্রাণী সবগুলো গোল হবে না স্যার, টেনাফেজ এলোফেজ সবগুলোতেই হ্যাঁ গোল হবে, আর এটা এইভাবে দিবা। সহজ। তো এখন দেখো এটা বুঝছো, এখন আমরা পরের ধাপটায় যাই, প্রো মেটাফেজ। এটা খুবই ক্ষণস্থায়ী একটা পর্যায়ে, বুঝছো? এটা পড়ালে দরকার নেই ছেলে। দেখো এখন একটা যদি আরেকটা আগে তোমাকে বলে দিই, একটা জিনিস এখানে বলা হয়নি, নামগুলা দেখে একটা খেয়াল করো তো, নামগুলো আসলে কিভাবে কেন দেওয়া হয়েছে এভাবে, এই যে বলছিস নামগুলা কেন দেখো। প্রো মানে কি বলো তো, আদি না, প্রো মানে আদি না, ওই প্রো বলতে প্রো না যে একদম আপডেট, প্রো বলতে কি আদি বুঝি না আমরা, হ্যাঁ প্রাক, প্রো প্রাক থেকে আসে, মানে প্রাক প্রাথমিক প্রথম, হ্যাঁ তাই না? ওই প্রো ক্যারিউটা কিউক সেলার বলছিলাম না, অ্যাক্রোটিক প্রো ক্যারিউটিক। হ্যাঁ স্যার। প্রো বলতে আদি বোঝায়, ঠিক আছে? তাহলে প্রো ফেস, ফেস মানে দশা, মানে আদি দশা। কি দশা? ফেজ মানে দশা। হ্যাঁ ফেস মানে দশা, ও আদি দশা, হ্যাঁ মানে আদি দশা, অর্থাৎ শুরুতে যে অবস্থা তাকে বলা হয় প্রোফেস। বলা হয়। প্রোফেস, বুঝতে পারছো? প্রো মেটাফেজ তো স্যার ফেস প্রোফেস। এখন দেখো মেটাফেস, মেটা মানে মধ্যে, মেটা মানে মধ্য পর্যায়, ফেস মানে পর্যায় বা দশা, তাহলে মধ্য পর্যায়। তাহলে দেখো এই মধ্য পর্যায়ের আগে যেটা কি হবে, প্রো মেটাফেস, মেটাফেজের আগের পর্যায়। আগের ওকে। টেলো মানে টার্মিনাল বা শেষ পর্যায়, টেলো মানে টার্মিনাল। হ্যাঁ। আর অ্যানাফেস মানে একটা চলনশীল, অ্যানাফেস মানে হলো চলনশীল, মানে অ্যানা মানে চলনশীল পর্যায়, চলনশীল, ফেস মানে পর্যায়। তারা এখানে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো চলে, বুঝছো? এই জন্য এটাকে অ্যানাফেস বলা হয়েছে। নামগুলো বুঝতে পারছো এখন? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা দেখতেছি প্রো মেটাফেজ। প্রো মানে কি আদি, মানে মেটাফেজের আগের পর্যায়ে। ইন্টার উঠে দেখবা এই প্রো মেটাফেজ দেয়ই নেই, এটা বাদ, ডাইরেক্ট চার ভাগ, প্রোফেস মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ। ও প্রোফেজ অ্যানাফেজ মেটাফেজ টেলোফেজ। প্রোফেস মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ, এটা খুবই ক্ষণস্থায়ী, এটা না দিলে হয়, বুঝছো? তাহলে দেখো এই প্রো মেটাফেজ যেটা বললাম, এ পর্যায়ে একেবারে প্রথম দিকে কি ঘটবে? প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্র বা মাকু যন্ত্র, তোমাকে মাকু দেখাছিলাম আমি, তোমাদের মাকু দেখাছিলাম, দেখেনি, অন্য ক্লাসে দেখাচ্ছি, ইন্টার দেখাচ্ছি না। মাকু বলতে তাতে যে সেলাই করে না, কাপড় সেলাই দেখছো, এরকম একটা কিছু থাকে যার মধ্যে সুতা থাকে, এটা যাতায়াত করে এই পাশে এই পাশে, বুঝছো? তো এই যে মাকু আকৃতির কি হবে? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। কিসের মাধ্যমে? প্রোটিনের তন্তুময় সুতার সাহায্যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। দেখো আগে গোল ছিল না, এই যে এখানে দেখো এই যে এটা প্লাস, এটা কি নিউক্লিয়ার মেমব্রেন ছিল, তাই না? হ্যাঁ স্যার। এই নিউক্লিয়ার মেমব্রেনটা ধীরে ধীরে কি যাবে? মিশে যাবে। এই পর্যায়ে এসে কি হবে? প্রায় মিশে যায়, বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন। কি বলতো? বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন। এবং দেখো এই যে লুপ্ত প্রায় নিউক্লিওলাস, এর আগে যে নিউক্লিয়াসটা ছিল এই যে প্রথম ধাপে, এটা এই ধাপে এসে কি হয়? প্রায় কি হবে বলতো? প্রায় মুছে যাচ্ছে, এটাও প্রায় মুছে যাচ্ছে, এবং নিউক্লিয়ার মেমব্রেনটাও প্রায় মুছে যাচ্ছে। এবং এখানে কি হয়েছে বলতো? সুতার মতো তৈরি হয়েছে। দেখো এখানে এরকম ছিল, একটা নিউক্লিয়াস ছিল এরকম, তাই না? হ্যাঁ, এটা এখন লুপ্ত প্রায় তো নিউক্লিয়াস। তো এখন দেখতেছি আমরা এই নিউক্লিয়াসটা প্রায় কি বলতো? লুপ্ত লুপ্ত। এই যে এভাবে দেখা যাচ্ছে মাঠে কেটে যাচ্ছে, তাই না? মানে কি হচ্ছে? লুপ্ত হয়ে যাচ্ছে, তুমি মিশে যাচ্ছে। ওকে, যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। এবার মিশে যাচ্ছে। এখন কি হচ্ছে বলতো? তখন এখানে মাকুযন্ত্রের সৃষ্টি হয় সুতার মতো কিছু কাঠামো দিয়ে। এটা কিভাবে তৈরি হচ্ছে? তুমি এটা আইভা আর্ট করবা, দিলাম, ঠিক আছে? ও আমাকে কি প্রথমে স্যার আপনি কি রাট করে দেখাচ্ছেন? দেন এবার তুমি এবার দিলা এখানে, এখানে এই 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 প্রাচীর দিয়ে নিলাম মনে করো, এখান দিয়ে নিবা। আমি একটা ছোট করি একটু, এটা স্যার দেখা যাচ্ছে না। দাঁড়াও দেখাচ্ছি। এই কথাটা ছোট আর দেয়, কিন্তু একটু বুঝাইতে হয়তো, নাহলে কঠিন মনে করে ছেলেপিলে, বুঝছো? একবার যখন পড়বো পরে ইন্টারকে সহজ মনে হবে। তাহলে দেখো এখানে কি হবে? এই যে এভাবে একটা দাগ টানলা, এটা আর্ট করতে একটু অনেকে জটিলতা মনে করে, ঠিক আছে? একজন বলতেছি আর কি। তখন কি করবা? আরও একটু ছোট করে দেয় যদি, ঠিক আছে? কি করবা এখন? এই যে এটাকে মনে করো এই পাশে, এইখান থেকে এখানে এই দাগ দিছে কানেক্ট করে দিলাম,
এখান থেকে আবার নিয়ে আসলাম, ওকে। আবার এই পাশ থেকেও এই পাশে এই যে ডাইরেক্ট নিতে পারো টান দিয়ে, সেটা করা যায় এভাবে, ঠিক আছে। তাহলে আমি এভাবে করে দিই, এটাও করতে পারো। তাহলে এটা এই যে ডাইরেক্ট নিয়ে আসলে এখানে ত্রিভুজের মতো হয়ে যাবে, চতুর্ভুজের মতো হয়ে যাবে তখন। সমস্যা নাই, এটা এরকম হলো, ঠিক আছে। এই মাঝ বরাবর যে একটা কি রেখা দিলাম, মানে এটা মিশিয়ে দিবা কিন্তু পরে, ঠিক আছে। কল্পনা করলাম বা এখানে তুমি একটা নির্দিষ্ট দূরত্ব দূরে কি নিলাম, ফোটা নিয়ে নিলাম, বা এখানে 3টা দিলাম যেহেতু, তাহলে এখানে 3টা দেওয়া উচিত না, ফোটাগুলো ঠিক হচ্ছে না। তাহলে আমরা এখানে একটা নিলাম, এখানে একটা নেবো, এখানে একটা নেবো, এখানে নেবো, এখানে একটা নেবো, এখানে। তাহলে এখন এটাকে মিলিয়ে দাও শুধু। তাহলে এই যে এখানে নিয়ে আসলাম, এখান থেকে আবার এখানে দিলাম, ঠিক আছে। ও নয় হবে 3টা যদি হয়, তুমি এখানে দেখো এরা কি দিছে বলো তো, মাত্র 2টাই দিছে মাঝে, তাই না? আমরা মাঝ দিয়ে মনেগুলো দিয়ে ফেললাম, তাই না? একটা 2টা 3টা দিছে না, বা এটা বাইরে একটা মেমব্রেন, যদিও এটা বাইরে প্লাসের উপর বরাবর দিছে, তো আমরা অনেকগুলো আমরা আর না দিই, এখানে দিলাম, কেমনে দিচ্ছি আর কি, যাতে এটা সুন্দর হয়, এই জন্য আমি বলতেছি এভাবে ই করে দেবো, ঠিক আছে। এভাবে হলো, দেন কি হবে, এত দিলে হবে না, একটু ফিগারটা বড় হবে তো, তখন এরকম বোঝা যাবে না, এরকম মনে হবে না, বুঝছো? এটা ছোটো ফিগারে অনেক বেশি মনে হচ্ছে, এরকম ফাঁকা ফাঁকা দান থাকে। দেন কি হবে, এই যে একটা তন্তু তৈরি হলো না প্রোটিনের, এগুলো কি দ্বারা তৈরি বলো তো, প্রোটিন দ্বারা। প্রোটিন। এই তন্তুর গায়ে ক্রোমোজোমগুলো লেগে থাকে। ক্রোমোজোম দেখো এই যে এরকম না, দেখো 2টা করে কি আছে, 2 পাশে 2টা করে সেন্ট্রোমিয়ার এর পরে ক্রোমাটিড এইভাবে লেগে থাকে, ঠিক আছে। মাঝেটা সেন্ট্রোমিয়ার না? হ্যাঁ, তাহলে এইভাবে লেগে থাকবে, বা এখানেও থাকতে পারে, এখানে এখানে সেন্ট্রোমিয়ার দিয়ে লেগে থাকে, বুঝছো? সেন্ট্রোমিয়ার দিয়ে লেগে থাকে, সেন্ট্রোমিয়ার দিয়ে না তো হবেই না, দিয়ে সেন্ট্রোমিয়ার দিয়ে ওই ইয়ের সাথে লেগে থাকে, ও সুতার সাথে, প্রোটিনের সোডার সাথে। হ্যাঁ, তাহলে এভাবে এভাবে লেগে থাকে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই যে আমাদের ফিগার হয়ে গেল, পারবা না করতে? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা। ওই কোষ প্রাচীর উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ একই সিস্টেম, তাই না? মনে করো এই যে এখানে কি করলা, এখানে একটু মিশা দিয়ে এখান থেকে দিলে কি রশ্মি আসছে এইভাবে, বা এই যে এইভাবে আসছে। তখন রশ্মি কি রশ্মি? আমরা জানি যখন আমরা কোষ পড়ছিলাম, কোষ পড়ে না এখনো, পড়াবো এরপরের অর্থ এটা, তখন দেখবো যে প্রাণী কোষের ক্ষেত্রে এদের সেন্টোমিয়ার থাকে, হ্যাঁ। সেন্টোমিয়ার থেকে রশ্মি নির্গত হয়। আচ্ছা, ও বুঝছো? স্যার, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ দুইটা দিকে সেন্ট্রোমিয়ার থাকে? হ্যাঁ, বলা এটা তো সেন্টোমিয়ার না, সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল। সেন্ট্রিওল থাকে, ঠিক আছে। ও তাহলে সবগুলো প্রাণী কোষে সেন্ট্রিওল Centriole থাকে, থাকে। আর উদ্ভিদ কোষে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রোল না সেন্ট্রোমিয়ার। সেন্টিমিটার তো সবই থাকবে, সেন্টিমিটার কই থাকে, ক্রোমোজোমে, সব ক্রোমোজোমে থাকবে, এই যে এটাও, এই যে এটা তো সেন্টিমিটার আছে, সেন্টিমিটার তো ক্রোমোজোমের একটা হয়েছে মানে বিন্দুটা, ও মানে আর সেন্ট্রোমিয়ার সেন্ট্রিওল হলো একটা অঙ্গাণু। অঙ্গাণু, মানে সেন্ট্রিওল সবগুলো প্রাণী কোষে থাকবে, বাট সেন্ট্রোমিয়ার সবগুলাতেই থাকবে, সেন্ট্রোমিয়ার সবগুলাতেই থাকবে। তাহলে এরকম, ঠিক আছে, টাক করতে পারবো না? হ্যাঁ, আচ্ছা, দেখো এটা শুধু এরকম, এটা এইভাবে দিছে আর কি, ঠিক আছে, ওকে, এটা এইভাবে দিচ্ছে, পারবো। ওকে। তাহলে এখন যদি বলি চিত্র তো পারবো এখন, হ্যাঁ, চিত্র আর্ট করে কিন্তু ফ্যাক্ট, এগুলা ডাইরেক্ট গণ আমার তাদের শুধু চিত্র অঙ্কন করো, আর কি করো, মার্ক করে দেখাও, হ্যাঁ। আর কিছু বলবো না। দেখো স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। আমরা বলি না পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মধ্যবর্তী অঞ্চলকে কি বলি? বিষুবীয় অঞ্চল। হ্যাঁ, বিষুবীয় অঞ্চল। ঠিক এখানে আমরা এই যে 2 পাশের 2 প্রান্তকে আমরা মেরু অঞ্চল বলতে পারি, কি বলতো? 2 মেরু। তাহলে এই 2 মেরুর মাঝাবর্তী যে অঞ্চল তাকে আমরা কি বলবো? বিষুবীয় অঞ্চল। একে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। কোষ কঙ্কালের মাইক্রোটিউবুল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত কি থাকে? বিস্তৃত থাকে। এই যে প্রোটিন নির্মিত যে বললাম যে তন্ত্রগুলো স্পিন্ডল যন্ত্র তৈরি করে, এগুলো আসলে কোথা থেকে তৈরি হয়? এগুলো আসে হলো আমাদের মাইক্রোটিউবুল থেকে। কোষীয় অঙ্গাণুর একটা পার্ট আছে, সেটা হলো মাইক্রোটিউবুল। আমরা পরে পড়বো কোষের গঠনের মধ্যে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট,
এদেরকে একত্রে বলা হয় কোষ কঙ্কাল। আমরা কোষের ভেতরে থাকে, আমরা পড়বো পরে। তো এই মাইক্রোটিউবুল থেকে তৈরি হয় কি বলতো, এই যে এগুলা, ওটা তেমন বেশি কথা না, ইম্পর্টেন্ট না। এদেরকে বলা হয় স্পিন্ডল তন্তু। এই যে এগুলো যেগুলো আট করলাম, এগুলো কি বলা হয়? স্পিন্ডল তন্তু। এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে কি থাকে? যুক্ত থাকে। তাহলে কি হলো বলতো, ক্রোমোজোমগুলার সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত থাকে কিনা বলতো? নির্দিষ্ট, দেখো এই যে সবগুলো থেকে আছে, নির্দিষ্ট কয়টা তন্তুর সাথে কি থাকে? সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, এটাই বলছে। এই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বলা হয় বা ট্রাকশন ফাইবার বলা হয়। কি বলা হয়? আকর্ষণ তন্তু বা ট্রাকশন তাহলে ফাইবার। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোকে কি বলা হয়? ট্রাকশন ফাইবার বলা হয়। স্পিন্ডল যন্ত্রগুলোকে স্পিন্ডল যন্ত্রের ওই তন্তুগুলোকে বলা হয় তন্তু। ট্রাকশন ফাইবার বা আকর্ষণ আকর্ষণ ফাইবার, তন্তু। কারণ এগুলো ক্রোমোজোমকে আকর্ষণ করে ধরে রাখে। ঠিক আছে, ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো কি সংযুক্ত হলে এদের ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। ক্রোমোজোমাল তন্তু কেন? কারণ তার সাথে ক্রোমোজোম আছে, এজন্য তাই কি বলা হয়? ক্রোমোজোমাল তন্তু। বুঝতে পারছো? তাহলে যে ক্রোমোজোমের সাথে, যে তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত থাকে তাকে আমরা কি বলতে পারি? ক্রোমোজোমাল তন্তু। তাহলে শব্দগুলো মনে রাখবা, ক্রোমোজোমাল তন্তু। ওকে, তারপর দেখো ক্রোমোজোমগুলো এ সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। মানে তারা কই দিকে যাচ্ছে বলো তো? মাছ বরাবর যেতে চাচ্ছে। তারা কই যাচ্ছে চাচ্ছে? মাছ বরাবর। বিভিন্ন জায়গায় সরে ছেড়ে থাকতে পারে, কিন্তু তারা সেখান থেকে কি যাচ্ছে? মাছ বরাবর যেতে চাচ্ছে। মানে যাচ্ছে, ধীরে ধীরে যাবে মাঝে। সবার টার্গেট মাঝে যাবো, একটু পরে দেখবো। এবং কোষের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে, মিশে যেতে শুরু করে। প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে। সেন্ট্রিওল দুটির চারদিকে থেকে কি হবে বলতো? এই যে রশ্মি নির্গত হয়। এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য। দুই পাশে দুইটা সেন্ট্রিওল থাকবে, যেখান থেকে কি হবে? কোনটা প্রাণী কোষের বৈশিষ্ট্য? এই যে দুই পাশে কি থাকবে? দুই মেরুতে সেন্ট্রিওল থাকবে, হ্যাঁ। যেখান থেকে কি রশ্মি নির্গত হবে? এদেরকে বলা হয় অ্যাস্টার রে। কি বলা হয়? তাহলে কোন কোষে অ্যাস্টার রে নির্গত হয়? কোন কোষ থেকে? প্রাণী কোষ থেকে। তো এটা কোন পর্যায়ে হয়? মাইটোসিসের কোন পর্যায়ে? প্রোমেটাফেজ। হ্যাঁ, মেরু অঞ্চল থেকে অ্যাস্টার রে নির্গত হয় প্রোমেটাফেজ ধাপে। হ্যাঁ, খালি কি প্রাণী কোষেই অ্যান্টারোসি পাওয়া যায়? হ্যাঁ, উদ্ভিদ কোষে অ্যাস্টার পাওয়া যায় না, না, এবং শুধুমাত্র এই ধাপে না স্যার, পরে শুরু ধাপেও হয়। আছে। এখানে শুরু হয়, বুঝছো? এখানে শুরু হয় চিত্র মেটাফেজ। এটা কি প্রোফেজ মেটাফেজ। এখানে আমরা তারপর ডাইরেক্ট বলি এই পর্যায়ে আমাদের রশ্মি নির্গত হয়, কারণ এখানে শুরু হয় তো। প্রোমেটাফেজ মেটাফেজে তো রশ্মি নির্গত হয়। এখানে শুরু হয়, এর আগে ছিল প্রোফেজে হ্যাঁ ওইভাবে বলাই না, মানে আসলে ওইভাবে এটাই মানে দেখো এর আগে উল্লেখ ছিল কোথাও? না। উল্লেখ ছিল? এটা কিন্তু উল্লেখ আছে, এরপর একটা উল্লেখ নাই। মেটাফেজ স্যার, এটা আমরা তো মেটাফেজ জান নাই। হ্যাঁ, প্রোমেটাফেজ পড়তেছি। হ্যাঁ। প্রোমেটাফেজ পর্যায়ে কিন্তু স্টারে নির্গত হয়, এই যে এখানে দেখো। হ্যাঁ, প্রোমেটাফেজে এস্টার রশ্মি হ্যাঁ। নির্গত হয়, তার মেটাফেজে এস্টার রশ্মি নির্গত হয়। এটা মনে রাখতে হবে। শুধু যদি বলা হয় কোন ধাপে স্টার রশ্মি নির্গত হয়, প্রোমেটাফেজ। ওকে, প্রোমেটাফেজ। হ্যাঁ, আমরা চিত্রাঙ্কন করার সময় দিব, কিন্তু বাট বলার সময় তো পরীক্ষা আসে এইভাবে। স্যার মেটাফেজের মধ্যে তো এস্টারের রশ্মি নির্গত হয়। কথা হলো বইগুলো লেখা আছে কোনটা? বইয়ে উল্লেখ আছে তো ইয়ে। ও, বই যেটা উল্লেখ আছে ওইটা। হ্যাঁ, সো এটা পরীক্ষা এইভাবে আসবে, চিত্র দেখে লাভ নেই এখানে, বুঝতে পারছো? তাহলে এখানে কি দেখলাম আমরা জানি যে নর্মালি একটা কোষে যখন আমরা আঁকি, দেখো একটা কোষ যখন আঁকি সেখানে কি দেখা যায়? যে নিউক্লিওলাস দেখা যায়, হ্যাঁ, তাই না? এবং দেখো যে নিউক্লিয়ার মেমব্রেন দেখা যায়। কিন্তু যখন বিভাজন হতে শুরু করে তখন এই দুইটা কি যায়? মিশে যেতে শুরু করে। মানে যখন শুরু করে তখন মিশে যেতে শুরু করে, মাঝাবর্তী জায়গায় মিশে যায়, পরে শেষের দিকে আবার তৈরি হয়। এটা একটু মনে রাখতে হবে। তো প্রোমেটাফেজে কি দেখলাম? এই পর্যায়ে আসিয়ে যে আগে আমাদের কি হবে? এখানে আমাদের স্পিন্ডলযন্ত্র তৈরি হবে, এটা প্রোটিন নির্মিত, মেইনলি এটা মাইক্রোটিউবুল থেকে আসে। ঠিক আছে, হ্যাঁ বুঝছি। প্রোটিন নির্মিত। এটা মাকু আকৃতি। কি আকৃতি? মাকু আকৃতি। হ্যাঁ, মাকু কিসে? যে তাতে যে বললাম একটা, যেটা সুতা কন্টেন করে, এপাশে ওপাশে যায়। ওকে, তাহলে আর বললাম, তাহলে এই যে স্পিন্ডল যন্ত্রের দুই পাশের অঞ্চলকে আমরা মেরু বলে থাকি, আর মাঝের অঞ্চলকে বলে থাকি আমরা বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর।
ক্রোমোজোমগুলো কি করে তাদের সেন্ট্রোমিয়ার দ্বারা এই যে স্পিনোযন্ত্রের তন্তুগুলো আছে তন্তুগুলোর সাথে লেগে থাকে। যেহেতু এখানে এই তন্তুগুলো আমাদের ক্রোমোজোমকে লেগে রাখতে সহায়তা করে বা লেগে রাখে, লাগায় রাখে, এজন্য বলা কি আকর্ষণ ফাইবার বা ট্রাকশন ফাইবার। কি বলা হয়? আকর্ষণ ফাইবার বা ট্রাকশন ফাইবার বলে থাকে। এবং এখানে কি হয় যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে কি করে চলন ঘটে, তারা মাঝ বরাবর যেতে চায়, এক পর্যায়ে যাবে। এবং এই পর্যায়ে শেষের দিকে এই পর্যায়ে শেষ দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন প্রায় বিলুপ্ত হয়ে যায়। এটা মনে রাখতে হবে। স্যার মেটাফেজ পর্যায়ে কি আরো আছে? না এখানে কোনো নিউক্লিয়ার মেমব্রেন আছে? না স্যার, এখানে কোনো নিউক্লিওলাস আছে? না। মেটাফেজ পর্যায়ে নাই, এটা মনে রাখতে হবে। এরপরের ধাপ কি বলতো? মেটাফেজ। এটা পড়াবো, দেবো পড়া? বেশি হবে না স্যার। ঠিক আছে, তাহলে মুখস্থ আছে তো এগুলো ফির তাহলে এইটুকু পড়ো, একদম মুখস্থ আমি ধরবো। জীববিজ্ঞান অনেকটা মুখস্থ, তার মানে জীববিজ্ঞান কি সবে মুখস্থ করতে হয়? না, এটা অর্ধাটা একটু বেশি মুখস্থ করতে হয়, এরপরে সব অর্ধে এরকম না। ওকে, ঠিক আছে, এটুকু পড়ো।